আজকে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 9 নিয়ে শব্দ ও পদের গঠন আমরা নিয়ে আলোচনা করব। মনে রাখতে হবে আমরা যখন একটা শব্দ বলি সেটা একটা শব্দ, কিন্তু যদি বাক্যে ব্যবহার করা হয় সেটা হবে বাক্য। ঠিক আছে, যেমন আমরা আগে শব্দ এবং পদ নিয়ে একটু কথা বলে নিই। শব্দ এবং পদ মানে কি বলছে, তো অধ্যায়টার নাম দিছে, পরিচ্ছেদের নাম দিছে শব্দ এবং পদ। মনে করেন আমি বললাম আমি ভাত খাই, এখানে এটা একটা বাক্য। এই বাক্যের মধ্যে আমি হচ্ছে আপনার পদ, ভাত হচ্ছে একটা পদ এবং খাই হচ্ছে একটা পদ। কিন্তু আপনি যদি নর্মালি বাক্য না বলে যদি বলেন আকাশ, তাহলে এটা শব্দ হবে। পানি শুধু শব্দ হবে। যদি বলি আমরা নদী, তাহলে সেটা শব্দ হবে। অর্থাৎ শুধু একটা শব্দ বললে সেটা শব্দ হয়। বাক্য না বলে যদি আমি বলি কলম বা বিদ্যালয় যদি বলি, অথবা আমি যদি বলি যে বই, তাহলে সেটা শব্দ। কিন্তু আমি যদি বলি আমি বই পড়ি, এখানে যে তিনটা শব্দ আছে, আমি বই পড়ি, এই তিনটা শব্দকে আমরা শব্দ বলবো না, পদ বলবো। তার মানে বোঝা যায় বাক্যে যদি ব্যবহার করা হয়, বাক্যে থাকলে প্রত্যেকটা শব্দকে আর শব্দ বলবো না, এটাকে পদ বলবো। আর যদি বাক্য না বলে নর্মালি বলি, তাহলে আমরা শব্দ বলবো। যেমন আকাশ, বাতাস, পানি শুধু বললাম, তাহলে শব্দ হবে। এখন দেখেন, এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূল অংশকে বলে শব্দমূল বলা হয়। তাহলে পরীক্ষায় আসতে পারে এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূলকে কি বলে? শব্দমূল বলে। শব্দমূলের এক নাম হচ্ছে প্রকৃতি। তাহলে শব্দমূলের আরেকটা নাম দেওয়া হয়েছে প্রকৃতি। প্রকৃতি আবার দুই ধরনের দেওয়া আছে, একটা ক্রিয়া প্রকৃতি আর একটা নাম প্রকৃতি, দুইটা দেওয়া আছে। ক্রিয়া প্রকৃতির আরেকটা নাম আছে বলা হয় নাম ধাতু বলা হয়। ক্রিয়া প্রকৃতির আরেকটা নাম কি? নাম ধাতু। পরীক্ষা আসতে পারে যে নাম ধাতু কাকে বলে, ক্রিয়া প্রকৃতি বলে, অথবা ক্রিয়া প্রকৃতির নিচে কোনটা বলবো, নাম ধাতু, বা ক্রিয়া প্রকৃতির আরেকটা নাম কি বলবো, নাম ধাতু বলবো। তো বলতেছে নাম প্রকৃতি ও ধাতুর সঙ্গে কিছু শব্দ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। যেমন মা, গাছ, শির, লতা ইত্যাদি ধাতুর উদাহরণ হলো কর, যা, চল ইত্যাদি। আচ্ছা, এটা কি আমরা নিচে গেলে বুঝবো। সহজ ভাষায় আমরা যদি বলি এখানে যে নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতির বিষয়টা আসলে কি, আমরা যদি সহজ ভাষায় আমরা বলি যে এখানে দেওয়া আছে আপনার এই যে নাম প্রকৃতি দেওয়া আছে, আর ক্রিয়া প্রকৃতি মানে কি? ক্রিয়া মানে হচ্ছে বার্ব, ক্রিয়া প্রকৃতি তো এটা হচ্ছে বার্ব ধরে নিবা। আর নাম মানে কি? বার্ব ছাড়া দুনিয়া যা আছে সবগুলো নামের ভিতরে ঢুকবে। তাহলে নাম মানে হচ্ছে শব্দ, আর ক্রিয়া প্রকৃতি মানে হচ্ছে কি আপনার যে বার্বটাকে বলা হয়। তো এগুলোর সাথে শব্দের সাথে বা বার্বের সাথে কতগুলো যুক্ত অক্ষর বা বর্ণ যুক্ত করা হয়, যুক্ত করে নতুন শব্দ তৈরি করা হয়। তো এখানে একটা উদাহরণ দিল নাম প্রকৃতি, যেটা এটা দিল শব্দ। আর ধাতু মানে কি? ধাতু আমরা বলছিলাম যে ক্রিয়া প্রকৃতি আরেক নাম কি? ধাতু। তাহলে ধাতু মানে কি? ভার্ব। ক্রিয়া প্রকৃতি মানে কি? ভার্ব। এই ভার্বের সঙ্গে এগুলো লাগে কর, যা, চল, এগুলো ভার্বের উদাহরণ। যেমন করার কর, বা চলে যাওয়ার যা, বা চলার চল, এরকম দেওয়া আছে। তো আমরা যদি নিচে দেখি যে নাম প্রকৃতি এবং ধাতুর সঙ্গে যেসব শব্দ যুক্ত করে নতুন শব্দ তৈরি করে সেগুলো হচ্ছে উপসর্গ এবং প্রত্যয় বলা হয়। অর্থাৎ নাম প্রকৃতি মানে কি? যে নাউন, প্রোনাউন এগুলো। আর ধাতু মানে কি? হচ্ছে ভার্ব। এগুলোর সাথে কিছু যুক্ত হয়, যেমন সাফিক্স প্রিফিক্স যুক্ত করে আমরা নতুন শব্দ তৈরি করি ইংরেজিতে। ওইখানে দেওয়া আছে যে সাফিক্স প্রিফিক্স, অর্থাৎ প্রিফিক্স মানে উপসর্গ, প্রিফিক্সের বাংলা হচ্ছে উপসর্গ, আর সাফিক্স মানে হচ্ছে আপনার প্রত্যয়। এইটা এখানে দেওয়া আছে। তো এখানে দেখেন দেওয়া আছে উপসর্গ। উপসর্গ মানে কি? প্রিফিক্স। যেসব শব্দাংশ শব্দে মূলের পূর্বে বসে, যেগুলো আমরা জানি প্রিফিক্স আগে বসে, শব্দের আগে যে অক্ষরটা বসে সেটা বলে প্রিফিক্স। আর উপসর্গ শব্দের আগে বসে। যেমন দেখেন চালকের আগে পরিযুক্ত করে আমরা কি করছি? পরিচালক বানাইছি। তাহলে বোঝা গেল কি এটা উপসর্গ। আর প্রত্যয় মানে কি? পরে যুক্ত করা হয়। যেসব শব্দাংশ শব্দমূলের পরে যুক্ত হয় সেটাকে বলা হয় সাফিক্স বা প্রত্যয়। যেমন সাংবাদিকের সাথে, সংবাদের সাথে ইক লাগাইয়া বানানো হয়েছে সাংবাদিক, প্রত্যয় যুক্ত করা হয়েছে। তো উপসর্গ প্রত্যয় দিয়ে তৈরি শব্দকে বলে সাধিত শব্দ বলা হয়। পরীক্ষায় আসতে পারে উপসর্গ এবং প্রত্যয় দিয়ে কী শব্দ তৈরি করা হয়, সেটা হবে সাধিত শব্দ। উপসর্গ প্রত্যয় ছাড়া শব্দ গঠনে আরও কিছু প্রক্রিয়া আছে। অর্থাৎ উপসর্গ আর প্রত্যয় মানে সাফিক্স প্রিফিক্স ছাড়াও আরও বিভিন্ন ভাগে শব্দ গঠন করা যেতে পারে। তো এর মধ্যে একটা আছে আমরা সমাসের মাধ্যমে শব্দ গঠন করতে পারি, যার মাধ্যমে একাধিক শব্দকে এক পদে তৈরি করা হয়। তাহলে পরীক্ষা আসতে পারে যে একাধিক শব্দকে এক পদে তৈরি করে কোনটা, নিচে বলবো আমরা যে সমাস। যেমন হাট ও বাজার, দুইটা শব্দকে একসাথে বানিয়ে নিলাম হাট বাজার। এছাড়া কোনো শব্দের দ্বৈত ব্যবহারে নতুন শব্দ গঠিত হলে তাকে বলে শব্দ দ্বিত। মানে একটা শব্দ যদি ডাবল ব্যবহার করি, যেমন ঠিক ঠিক, টক টক, এরকম যদি আমরা ব্যবহার করি তাহলে শব্দ দ্বিত বলা হয়। একটা শব্দ যদি দ্বৈত মানে কি দুইবার ব্যবহার করা হয়। যেমন টক ও ঠক মিলে গঠিত হচ্ছে টক টক, একেবারে অঙ্ক আর টঙ্ক মিলেছে অঙ্ক টঙ্ক, ওটা বলে দ্বিত বলা হয়। এটা একটা অধ্যায়, ওইখানে গিয়ে আমরা আলোচনা করব। শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন তার নাম হয় পদ। এই যে বললাম যে নর্মালি যদি আমরা বলি কলম, বই, খাতা, তাহলে এটা হচ্ছে শব্দ। কিন্তু বাক্যে যদি আমরা ব্যবহার করি, যেমন আমি কলম দিয়ে লিখি, যদি একটা বাক্য হয়ে থাকে তাহলে আমি কলম দিয়ে লিখি, প্রত্যেকটা শব্দকে আমরা তখন আর শব্দ বলবো না, বলবো পদ বলবো।
পদে পরিণত হওয়ার সময় শব্দের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়, অর্থাৎ যখন পদে বাক্যে যখন শব্দগুলো ব্যবহার করি তার সাথে কিছু না কিছু শব্দ যুক্ত করতে হয়। এই শব্দ যুক্তকে বলা হয় লগ্নক। লগ্নক আবার 4 প্রকার। কি? একটা হচ্ছে বিভক্তি। লগ্নক 4 প্রকার, এর মধ্যে 1 নম্বর হচ্ছে আপনার বিভক্তি। ক্রিয়ার কাল নির্দেশের জন্য কারক বোঝাতে পদের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত থাকে সেগুলোকে বলে বিভক্তি বলা হয়। পরীক্ষা আসতে পারে যে ক্রিয়া কাল নির্দেশের জন্য যেসব শব্দ যুক্ত থাকে তাকে কি বলে? বিভক্তি। অথবা কারক বোঝাতে পদের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয় তাকে কি বলে? আমরা বলবো বিভক্তি। বিভক্তি আবার 2 প্রকার। তাহলে পরীক্ষা আসতে পারে বিভক্তি কত প্রকার? আমরা বলবো 2 প্রকার। কি কি? একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি আর একটা হচ্ছে কারক বিভক্তি। ঠিক আছে, করলাম ক্রিয়াপদের লাম হচ্ছে শব্দাংশ হলো ক্রিয়া বিভক্তি, আর কৃষকের সাথে এর যে যুক্ত করছি সেটা হচ্ছে কারক বিভক্তি। এখন আমরা এই বিষয়টা একটু ভালোভাবে বুঝি যে ক্রিয়া বিভক্তি এবং কারক বিভক্তি মানে কি। খেয়াল করে দেখেন, আমরা এখানে বোঝাইতেছি যে বিভক্তি 2 ধরনের, একটা হচ্ছে আপনার ক্রিয়া আর একটা হচ্ছে কারক। ক্রিয়া মানে হচ্ছে বার্বের সাথে যে সকল শব্দ যুক্ত হয় বা যে সকল অক্ষর যুক্ত হয় সেগুলোকে বলবো ক্রিয়া বিভক্তি। আর কারক মানে কি? শব্দ বার্ব ছাড়া বাকি যে সকল শব্দের সাথে যে সকল অক্ষর যুক্ত করা হয় সেটা বলা হয় কারক বিভক্তি। যেমন দেখেন করলাম, মূল শব্দ কিন্তু করা, মূল শব্দ কিন্তু কর বা করা, এর সাথে লাম লাগাইছি, লাগাই করলাম। তাহলে ওই যে করলাম বললাম সেটাকে বলা হয় আমরা ক্রিয়া বিভক্তি। কেন? করা মানে কি? কাজ। তো কাজের সাথে মানে বার্বের সাথে যুক্ত করছি তাই ক্রিয়া বিভক্তি। আর কৃষক বলা হয়, কৃষক মানে কি? এটা নাউন। তো নাউন মানে কি? মানে শব্দ, এটা কিন্তু বার্ব না। তাহলে ওই যে বার্ব ছাড়া কোনো নাউন প্রনাউন যেটা মানে শব্দের সাথে যদি লাগানো হয় তাহলে সেটা বলে কারক। যেহেতু কৃষক এটা বার্ব না তাই এটার সাথে কৃষকের সাথে এর লাগানো হচ্ছে, কৃষক যুগ এর, কৃষকের। এই এর যে যুক্ত করছি এরকে বলা হয় কারক বিভক্তি। তাহলে বার্বের সাথে লাগলে ক্রিয়া বিভক্তি, আর কারক মানে আর শব্দের সাথে লাগলে সেটা বলবো আমরা কারক বিভক্তি বলা হয়। একইভাবে দেখেন আরেকটা আছে নির্দেশক। নির্দেশক যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে সেগুলোকে বলা হয় নির্দেশক। পরীক্ষা আসতে পারে যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয় তাকে কি বলে? আমরা বলবো নির্দেশক। যেমন লুকটি বা ভালোটুকু, বা এখানে যে দেখেন লুকটির সাথে টি যুক্ত করছি বা ভালোটুকুর সাথে টুকু যুক্ত করছি এটাকে বলা হয় আপনার নির্দেশক বলা, মানে আর্টিকেল বলা হয়, নির্দেশক বা আর্টিকেল। ঠিক আছে, এরপরে দেখেন আমরা মানে লুকটি মানে কি? দ্য ম্যান। তাহলে এখানে দা একটা আর্টিকেল, এটাকে নির্দেশক বোঝাতেছে। তাহলে দেখেন বচন দেওয়া আছে, যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদের সংখ্যা নির্দেশ করে তাকে বচন বা নাম্বার বলা হয়। যেমন সিঙ্গুলার এবং প্লুরাল, একটা হলে এক মানে সিঙ্গুলার আর অনেকগুলো হলে প্লুরাল হবে। তাহলে বচন কাকে বলতেছে? যে সকল পদের সঙ্গে কিছু সংখ্যা যুক্ত হয়। যেমন দেখেন ছেলে, আমরা লাগালাম ছেলেরা। তাহলে বই বা বইগুলো, এগুলোর সাথে যে রা বা গুলো লাগাই এটাকে বহুবচন করছি সেটাকে বলা হয় বহুবচন বা প্লুরাল নাম্বার। একইভাবে দেখেন বলক দেওয়া আছে। বলক মানে কি? যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করা হয় তাকে বলা হয় বলক বলা হয়। অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে যদি এমন একটা শব্দ ব্যবহার করি যে শব্দটা ব্যবহার করলে বক্তব্যটা মানে কথাটা আরও জোর পাইলো বা শক্তিশালী হইল তাকে বলা হয় বলক বলা। যেমন তখনের সাথে রস্যই লাগেছে বা এখনের সাথে কি লাগাইলাম? ও লাগাইলাম, এগুলোকে বলা হয় বলক। ইংরেজিতে যদি বলি যে ইট ইজ এ বিউটিফুল কান্ট্রি, তাহলে ইট ইজ এ বিউটিফুল কান্ট্রির সাথে যদি আমরা বলি যে ইট ইজ এ ভেরি বিউটিফুল কান্ট্রি, তাহলে ওই যে ভেরি লাগাইলাম এটাকে বলে জোর দেওয়ার জন্য যে খুবই সুন্দর। অথবা হি ইজ এ গ্রেটফুল, আমি বললাম হি ইজ এ ফুল, সে একটা বোকা, কিন্তু হি ইজ এ গ্রেটফুল, সে ভীষণ বোকা বা বেশি বোকা। তাহলে এই যে জোর দেওয়ার জন্য আমরা লাগাইলাম ওই এটাকে বলা হয় ভেরি বা গ্রেটকে বলা হয় বলক। তা বাংলা আমরা বলি এরকমভাবে তখনই বা তখন না বলে লাগাইলাম যে তুমি এখনও গেলা না, তাহলে ওই যে এখন গেলা না বলে বলছিলাম যে এখনও গেলা না, ওই যে আরও জোর দিলাম ওইটাকে বলা হয় বলক। তাহলে আমরা রস্যই বা উ লাগাইয়া আমরা যে জোর দিতেছি সেটাকে বলা হয় বলক বলা হয়। একইভাবে আপনারা দেখেন এখানে দেওয়া আছে বাক্যের যেসব পদে লগ্নক থাকে তাকে বলা হয় স্বলগ্নক। মানে কি? আমরা যে উপরে বলছিলাম যে লগ্নক হচ্ছে 4 প্রকার, আমরা এখানে কিন্তু বলেছিলাম এই জায়গার মধ্যে দেওয়া আছে। দেখেন এই জায়গার মধ্যে দেওয়া আছে কি লগ্ন হচ্ছে কি 4 প্রকার লগ্নক দেওয়া আছে। এই 4 প্রকার হচ্ছে কোনো একটা বিভক্তি, একটা হচ্ছে নির্দেশক, একটা হচ্ছে বচন, আর একটা হলো কি বলক। এই 4টা। তাহলে বলতেছে যে বাক্যে যেসব পদের সঙ্গে মানে লগ্নগুলো এগুলো লাগে, বিভক্তি, নির্দেশক, বচন, বলক, এগুলো যদি যুক্ত হয় বা বাক্যে যদি থাকে তাহলে আমরা বলবো স্বলগ্নক পদ। আর যে সকল পদের সাথে বা শব্দের সাথে লাগে না তাকে আমরা বলবো কি অলগ্নক পদ বলে। যেমন দেখেন ছেলেরা ক্রিকেট খেলে, এখান থেকে ছেলে হচ্ছে মূল শব্দ, এর সাথে এরা লাগাইছি, ছেলেরা প্লুরাল করছি, তাহলে কি এটা হচ্ছে বচন লাগাইছি, তাই এটা হচ্ছে লগ্নক। আর ক্রিকেট হচ্ছে মূল শব্দ, দেখেন ক্রিকেটের সাথে আমরা কিছু বলছিলাম যে ক্রিকেটের বা ক্রিকেটগুলো এরকম কিছু লাগাই না, বা ক্রিকেট টি এরকম লাগাই নাই। আবার খেলের সাথে লাগাইছি, দেখেন খেলে মানে কি? খেল মূল শব্দ হচ্ছে খেলা বা খেল, এর সাথে এ লাগাইছি খেলে, তাহলে ছেলেরা এবং খেলে এতে বলা হয় স্বলগ্নক। আর ক্রিকেটের সাথে কোনো ক্রিকেটে, ক্রিকেট টি, ক্রিকেটগুলো এরকম কিছু লাগাই নাই বলে এটাকে বলা হয় অলগ্নক বলা হয়।
তাহলে এখানে একটা পার্থক্য দেওয়া আছে শব্দ এবং পদের মধ্যে পার্থক্য। আমরা ভিডিওর প্রথমে আমরা বলেছিলাম শব্দ এবং পদ কাকে বলে। যদি আমরা নর্মালি একটা শব্দ বলি যে আকাশ, বাতাস, পানি, তাহলে এটা হবে শব্দ। কিন্তু একটা বাক্য যদি বলি আমি আকাশে উড়ি, তাহলে এখানে আমি আকাশে উড়ি, এই যে বাক্যের মধ্যে তিনটা আছে, এই তিনটাকে আমরা এখন আর শব্দ বলবো না, এই তিনটাকে আমরা এখন পদ বলবো। ঠিক আছে, বাক্য ছাড়া যদি আমি বলি আকাশ, বাতাস, পানি, সাগর আলাদা আলাদাভাবে বলি তাহলে শব্দ। আর বাক্য বললে যে আমি সাগরে যাই, তাহলে এইখানে যে আমি আছি, সাগরে আছি, যাই আছি, এই তিনটাকে আমরা বাক্যে ব্যবহার করছি, তাই সেটাকে আমরা শব্দ বলবো না, পদ বলবো। তো এখানে একটা পার্থক্য দেওয়া আছে, যেমন প্রতিটি জনগোষ্ঠীর নিজস্ব শব্দ ভাণ্ডার থাকে, সাধারণত অভিধানে তা সংকলিত হয়। কথা ঠিক, প্রত্যেকটা ভাষার নিজস্ব শব্দ ভাণ্ডার আছে। যেমন বাংলা ভাষা বাংলা শব্দ ভাণ্ডার আছে, ইংরাজির জন্য ইংরাজি শব্দত্ব আছে, আরবির জন্য আরবি শব্দত্ব আছে। আর এগুলোকে অভিধানে করেছে, মানে ডিকশনারিতে করেছে। হ্যাঁ, বাংলা ডিকশনারি আছে, ইংরেজি ডিকশনারি আছে, হিন্দি ডিকশনারি আছে, উর্দু ডিকশনারি আছে, আরবিক ডিকশনারি আছে। তাহলে প্রত্যেকটা জনগোষ্ঠীর নিজস্ব শব্দ ভাণ্ডার আছে এবং তাদের নিজস্ব ডিকশনারি বা অভিধান আছে। আর পদ বলছে যে শব্দ যখন বাক্যে ব্যবহার করা হয় বা স্থান পায় তখন তাকে বলা হয় পদ বলা হয়। তো পরীক্ষা আসতে পারে যে শব্দ যখন বাক্যে স্থান পায় তখন তাকে কি বলে, অপশন দেওয়া থাকলে পদ লিখব। অভিধানের শব্দগুলো বিচ্ছিন্ন ও পরস্পর সম্পর্কহীন। অভিধানে মানে ডিকশনারি যে শব্দগুলো আছে এগুলোকে বাক্য আকারে দেওয়া থাকে নাকি সিরিয়ালে শুধু শব্দ দেওয়া থাকে, শুধু শব্দ দেওয়া থাকে, তাই বলতেছে এগুলো হচ্ছে বিচ্ছিন্ন, আলাদা আলাদা। আর একটা শব্দের সাথে আরেকটা শব্দের কোনো সম্পর্ক নাই। আর বাক্যের মধ্যে পদগুলো পরস্পরের সাথে সম্পর্ক আছে, মানে আমরা যখন বাক্যের মধ্যে শব্দ প্রয়োগ করি, যেমন আমি আকাশে উড়ি, এখানে আমি আকাশে উড়া, এই তিনটার মধ্যে কি সম্পর্ক আছে? কারণ কেন, এখানে আমাকে নির্দেশ করতেছে আমি আকাশে উঠতেছি, তাহলে তিনটা পদের মধ্যে কি আছে, একটার সাথে ধরে রাখছে সম্পর্ক আছে, ওইটা বলতেছে। শব্দের অংশ হচ্ছে উপসর্গ এবং প্রত্যয়। তাহলে শব্দের অংশ কি, উপসর্গ আর প্রত্যয়। পরীক্ষা আসতে পারে যে শব্দের অংশ কি, অপশন হবে উপসর্গ, অপশন হবে প্রত্যয়। আর পদের অংশ কোনগুলো, ওই যে চারটা বললাম পদের অংশ, এখানে যে চারটা বলছিলাম যে বিভক্তি, নির্দেশক, বচন এবং কি বলছি বিভক্তি, নির্দেশক, বচন, বলক, এগুলোকে বলা হয় আপনার এখানে দেওয়া আছে যে বিভক্তি, নির্দেশক, বচন, বলক, এগুলোকে বলে পদের অংশ। গঠনগতভাবে শব্দ হচ্ছে দুই শ্রেণীর, একটা হচ্ছে মূল শব্দ, একটা হচ্ছে সাধিত শব্দ। মূল শব্দ মানে কি মৌলিক শব্দ, যে শব্দকে আর ভাঙা যায় না। আর সাধিত শব্দ মানে কি যেগুলোকে ভাঙা যায়, নতুন শব্দ তৈরি হয়েছে। আর পদ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অলগ্নক, একটা হচ্ছে স্বলগ্নক। অলগ্নক এগুলো যেটা আমাদের ওই যে বিভক্তি, বচন এগুলো লাগে না, অলগ্নক। আর স্বলগ্নক মানে কি যেগুলোর সাথে এগুলো লাগে। শব্দ শুধু রূপতত্ত্বে আলোচনা করে। হ্যাঁ, শব্দ রূপতত্ত্বে আলোচনা করা হয়, কারণ আমরা আলোচনা করেছিলাম ব্যাকরণে আলোচ্য বিষয় অধ্যায়ে আমরা আলোচনা করেছিলাম যে রূপতত্ত্বের আরেক নাম হচ্ছে শব্দ। আর পদ কিন্তু রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্ব দুটার মধ্যে আলোচনা করে। কারণ কেন, আমরা বলছিলাম যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এই পদগুলো কি করা হয়, শব্দতত্ত্বে আলোচনা করা হয়। আবার যদি বাক্যে ব্যবহার করা হয় তাহলে বাক্য, যেহেতু বাক্যতত্ত্বে আলোচনা করা হয় সেটাও বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। তো আমরা নেক্সটে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 10, যেটা উপসর্গ দিয়ে শব্দ গঠন, সেটা আমরা আলোচনা করব।